মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু। ভোটের সুষ্ঠু পরিবেশ আছে বলেছেন সিইসি। সবার সহযোগিতায় জাতিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ। প্রশাসনের একটি অংশ বিএনপির দিকে ঝুঁকে গেছে। অভিযোগ এনসিপি নেতাদের। এমন পরিস্থিতিতে নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো। সবার সহযোগিতায় অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিলের জন্য স্থাপিত কেন্দ্র পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হয়েছে আপিল কার্যক্রম। যাচাই বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারা দেশে 723 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রবিবার বিকেল 5টায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে মোট 1842টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। আপিলের জন্য আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে। 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থী লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলাদেশের বিরুদ্ধে দাখিল করা আপিল নির্বাচন কমিশন আগামী 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে বলে জানা গেছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, তারেক রহমানের সাথে এনএসআই প্রধানের সাক্ষাৎ দিয়ে প্রমাণ করে প্রশাসনের একটি অংশ বিএনপির দিকে ঝুঁকে গেছে। সোমবার সকালে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এনসিপির আজাদী কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন তিনি। বলেন, প্রশাসনের এমন আচরণ হাসিনার সময় দেখা যেত। নতুন বাংলাদেশে এমন আচরণ বলে দেয় ভবিষ্যতে আরেকটি ফ্যাসিজমের দিকে ধাবিত হচ্ছে দেশ। এই সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতিত বিএনপি ক্রমেই জুলাই আন্দোলনের বিরোধীদের কাছে হাইজ্যাক হয়ে যাচ্ছে। প্রশ্ন রাখেন, যদি প্রশাসন বিএনপিকেই সহযোগিতা করবে তাহলে নির্বাচনের দরকার কি? এর আগে ফজরের নামাজের পর আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। যারা বিএনপির সাধারণ নেতাকর্মীদের হত্যার বৈধতা উৎপাদন করেছে, যেসব মিডিয়া, যেসব মাফিয়া, যেসব লুটেরা, তাদের সাথে গতকাল দেখলাম জনাব তারেক জিয়া রহমানের হাস্যোজ্জ্বল ছবি। এটি যারা দীর্ঘদিন বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকে লড়াই সংগ্রাম করেছে, তাদের রক্তক্ষরণ করে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ বিএনপি হাইজ্যাক হয়ে যাচ্ছে। তাদের অফিসে এনএসআইর প্রধান গিয়ে মিটিং করলেন। বিভিন্ন প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অতি উৎসাহী হয়ে তাদের সাথে যোগাযোগ করলেন। এটা সরাসরি নির্বাচনী যে আচরণবিধি রয়েছে এটা লঙ্ঘন। তারেক রহমান নামের গোলাম হলে আবার বাংলাদেশ থেকে সকল প্রশাসনের মতন আপনাদেরকে বিদায় নিতে হবে। এই জন্য আপনারা যদি গোলাম হতে হয় জনগণের গোলাম হবেন, তাহলে জীবনের মুক্তি খুঁজে পাবেন। দর্শক, বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী মোবাশ্বের আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মোবাশ্বের, বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন? যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর 7 দিন পার হওয়ার পরও কিন্তু এই যে সমাধিস্থল, অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল, এই সমাধিস্থলে সর্বস্তরের মানুষের যে শ্রদ্ধা সেটি কিন্তু চলমান রয়েছে। এবং আমি আজকে সকাল থেকে দেখতে পেয়েছি অসংখ্য মানুষ যারা আসলে খালেদা জিয়াকে সরাসরি কখনো দেখেননি, কিন্তু তার কথা শুনেছেন টেলিভিশনে, তাদের সাথে কথা বলেছি আমি। তারা বলেছেন যে তারাও কিন্তু আজকে এখানে তাদের যেই সমাধি, খালেদা জিয়ার যে সমাধি রয়েছে সেখানে তারা শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং আপনাকে যদি আমি জানাতে চাই যে এই যে সমাধিস্থল, এখানে কিন্তু ফাতিহা পাঠ এবং দোয়ার আয়োজন করা হয়েছে। অর্থাৎ যারা এখানে ফুল দিতে আসছেন তারা ফুল দিচ্ছেন এবং ফাতিহা এবং দোয়া পাঠে অংশগ্রহণ করে এখান থেকে চলে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন এবং তিনি শ্রদ্ধা জানাচ্ছেন। শ্রদ্ধা জানানোর পর তিনি কিন্তু যে মোনাজাত রয়েছে সেই মোনাজাতে অংশগ্রহণ করবেন। তাছাড়া আরও একটি বিষয় যদি আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে নেতাকর্মীরা এখানে আসছেন, পর্যায়ক্রমে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা আসছেন, ওয়ার্ড থেকে শুরু করে জেলা এবং বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আপনাকে যদি বলে রাখতে চাই, ডক্টর মঈন খানের আগে এখানে কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন
বিএনপির আরেক নেতা শামসুজ্জামান দুদু, তার আগে এসেছিলেন আব্দুল সালাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাছাড়া সর্বস্তরের যে নেতাকর্মীরা এখানে রয়েছেন তারা সবসময় একটি কথা আমাদেরকে বলেছেন যে যেহেতু 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তার প্রতি তাদের যে ভালোবাসা, অর্থাৎ অপমর জনগণের যে ভালোবাসা, সেই ভালোবাসার অংশ থেকেই কিন্তু এখানে আসা এবং শেষবারের মতো সাবেক এই প্রধানমন্ত্রীর কবর সেটি কিন্তু জিয়ারত করে যাওয়ার যে ইচ্ছা সেটি কিন্তু তারা পোষণ করেছেন এবং সেই জায়গাটি থেকেই তারা এখানে এসেছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রাজধানীর জিয়া উদ্যান থেকে সর্বশেষ। মোবাইশের আপনাকে ধন্যবাদ। সারা দেশে চলছে শীতের প্রকোপ, ঘন কুয়াশার দাপট আর ওপারের হিমেল বাতাসে বিশেষ করে উত্তরে বেড়েছে শীতের তীব্রতা। হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সোমবার সকাল 9টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। পোষের হাড় কাঁপানো শীতে নাকাল চুয়াডাঙ্গার জনজীবন। শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। জেলায় গত 2 দিন সূর্যের দেখা নেই। খুব প্রয়োজন ছাড়া কাজে যাচ্ছে না কেউ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম, কৃষিকাজ। নষ্ট হচ্ছে ধানের বীজতলা। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। এদিকে রংপুরে 2 দিন ধরে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। প্রচণ্ড শীতে কাহিল সাধারণ মানুষ। ফসলের জমিতে কাজ করতে পারছেন না দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো। সোমবার রংপুরের তাপমাত্রা রেকর্ড করা হয় 12.6 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণের উপকূলীয় জেলা সাতক্ষীরায় উত্তরের হিমেল হাওয়া আর তীব্র শীতে জুবুথুবু জনজীবন। সোমবার থেকে তাপমাত্রা আরও কমে যাওয়ায় দুর্ভোগে মানুষ। প্রচণ্ড শীতে বিপাকে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। ছিন্নমূল মানুষগুলোর বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশু বৃদ্ধরা কষ্টে আছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। সাতক্ষীরায় বেড়েছে সরিষা ক্ষেতে মৌমাছি পালন। বেকারদের অনেকেই অর্থ, উদ্ভাবনী চিন্তা আর আত্মবিশ্বাস বিনিয়োগ করছেন কাঠের বাক্সে মৌমাছি পালনে। এই পদ্ধতিতে সরিষার ফলন বাড়ার পাশাপাশি মধুর ঘাটতিও মিটছে। মধু রপ্তানি করে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রাও। সাতক্ষীরা থেকে আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। সাতক্ষীরার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন হলুদ রঙের আভা। বাতাসে দোল খাওয়া সরিষার কাঁচা ফুলের সুবাস, সবুজ আর হলুদের মিতালিতে সেজেছে মাঠঘাট। এসব মাঠে প্রায় সবগুলোতে রয়েছে মৌমাছির খামার। সম্প্রতি বেকারদের অনেকেই এলাকার ক্ষেতগুলোতে কাঠের বাক্সে মৌ খামার করেছেন। এতে সরিষার পাশাপাশি মধু উৎপাদন করে লাভবান হচ্ছেন তারা। সরিষা ফুল থেকে যে মধুর সংগ্রহ হয়, এই মধুটা আমরা এলাকার যে চাহিদা সেটা মেটাতে পারি। আর যে ন্যাচারাল যে মধুটা আমরা নিজেরাও সেটা সংগ্রহ করে আমরা দেশের চাহিদা মেটাতে পারি। মৌমাছির বাক্স আনার কারণে আমার ফসলও ভালো হচ্ছে কিংবা পরাগ আনছে, এতে শস্যও বেশি হচ্ছে। আমরা এখানে সরিষা চাষ করছি এবং সেই সঙ্গে মধু উৎপাদন করছি, একসঙ্গে 2টা কাজ করতে পারছি। গত বছর আমরা সরিষার মধ্যে বেশি 450 টাকা, এবছরও বেশি 450 টাকা। আশা করছি ভালো হবে এবছর আরো। কৃষি বিভাগ জানিয়েছে মৌমাছি পালনের ফলে পরাগায়ন বেড়েছে। এতে অধিক ফলনের সম্ভাবনা রয়েছে। একই সাথে উৎপাদিত হচ্ছে রপ্তানিযোগ্য খাঁটি মধু। সরিষা ক্ষেতের পাশে মৌমাছি পালনে খেতে কীটনাশকও ব্যবহার করতে হচ্ছে না, ফলে উৎপাদন খরচ কমেছে। সরিষা থেকে তেল নিষ্কাশন করে ভোজ্য তেল হিসেবে ব্যবহার করা যায়। খৈল মাছের খাবার, পশুর খাবার এবং জমির সার হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ হলো এর প্রত্যেকটা অংশ যেমন উপকারী, অপরদিকে এখান থেকে আরেকটি বাড়তি ফসল নেওয়া যায়, সেটা হলো মধু। এখন মধু চাষিগণ এখান থেকে মধু চাষ করছেন, তার সাথে আমাদের ফলনও কিন্তু বৃদ্ধি করে দিচ্ছে এই মধু চাষ। ভালো লাভ হয় জেলাটিতে ক্রমে বাড়ছে মৌমাছি পালন। ক্ষেতের পাশে কাঠের বাক্স থেকে চলছে মধু আহরণ। ব্যস্ততা বেড়েছে খামারিদের। প্রতি বাক্স থেকে পাওয়া যাচ্ছে 5 থেকে 7 কেজি পর্যন্ত মধু। ডিসেম্বরের প্রথম থেকে ফেব্রুয়ারির মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে মধু আহরণ। এখন পর্যন্ত ক্ষেতগুলোতে 6,500 মৌ বক্স বসিয়েছেন চাষিরা। মধু আহরণ করা হয়েছে 1,500 কেজি। লক্ষ্যমাত্রা 70 মেট্রিক টন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।